নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এই রাজ্যে কখনোই আমাদের খবরের অভাব হবে না, কখনোই নাটকের অভাব হবে না, কখনো দ্বিচারিতার অভাব হবে না। হেরে গেছে তৃণমূল, ময়দান ছেড়ে পালিয়ে গেছে তৃণমূল, তারপরেও তাদের নাটক যেন শেষ হচ্ছে না। কলকাতা পুরসভায় তালা, তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কলকাতা পুরসভায় নাকি তালা দিয়ে দেওয়া হয়েছে, পুরোটাই নাটক। এই কলকাতা পুরসভার বর্তমান যে কমিটি রয়েছে তার মেয়াদ হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত, আর কয়েক মাসের অপেক্ষা, তারপর আবার ভোট হবে, বিজেপি ক্ষমতায় আসবে কলকাতা পুরসভাতেও। আপনি মিলিয়ে নেবেন 2024 থেকেই সেই ইঙ্গিত ছিল। তো তৃণমূল যখন বুঝতে পারছে যে তারা চলে যাবে, পুরসভা থেকেও চলে যাবে, এই মুহূর্তে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি পঙ্কজ বিশ্বাস দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে যদি কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসকে বলা হয় যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুন, তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না। ববি হাকিমের যে কমিটি রয়েছে কলকাতা পুরসভার, ববি হাকিমের যে দলবল, তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না। মালা, ববি হাকিম সহ 4-5 জন থাকবেন, সবাই বলবে ছেড়ে দে মা, কেজে বাঁচি। এমতাবস্থায় যখন তৃণমূল বুঝতে পারছে যে তারা সামনের দিনগুলোতে হারতে চলেছে, তারা এখন থেকেই সেই প্রেক্ষাপট তৈরি করতে শুরু করেছে। কি সেই প্রেক্ষাপট? স্পষ্টভাবে বলছি, সেই প্রেক্ষাপট হচ্ছে বিজেপি এখন থেকেই আমাদের উপরে পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করছে, বিজেপি এখন থেকেই তাদের ভ্যান্ডেটা করছে, বিজেপি এখন থেকেই তাদেরকে চাপে রাখার চেষ্টা করছে। দেখুন, ঘটনাটা শুরু হয়েছে কলকাতা পুরসভার অধিবেশন ছিল, মাসিক অধিবেশন। প্রত্যেক মাসে কলকাতা পুরসভার তরফ থেকে একবার মান্থলি অধিবেশন ডাকা হয়। এদিনও ডাকা হয়েছিল, অর্থাৎ 22 তারিখ, 22শে মে অধিবেশন ডাকা হয়। অধিবেশন ডাকার পর হঠাৎ করে তৃণমূলের এই যে চেয়ারপারসন আছে বালা রায়, মেয়র আছেন ববি হাকিম, এরা চিৎকার করতে শুরু করে দেন, গেল 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 গেল, সব গেল সব গেল সব গেল। অধিবেশন কক্ষ বন্ধ ছিল, মালা রায় চেয়ারপারসনের দায়িত্ব হচ্ছে অধিবেশন কক্ষ খোলা। তিনি নাটকটা ফেঁদেছেন যে অধিবেশন কক্ষ নাকি বন্ধ করে রাখা হয়েছে, বিজেপির নাকি কোনো রকম মানে এরকম পেছনে থেকে আর কি নাকি বলে দেওয়া হয়েছিল, বিজেপি বলে দিয়েছিল যে অধিবেশন কক্ষ খোলা যাবে না, এটা তাদের দাবি। পুরোটাই ঢপ। ঘটনাটা হচ্ছে যে নতুন সেক্রেটারি দায়িত্ব নিয়েছেন কলকাতা পুরসভায়, কিন্তু নতুন সেক্রেটারি দায়িত্ব নিয়েছেন ঠিক আছে, এখনো তিনি কাজ বুঝে উঠতে পারেননি। তাই নতুন সেক্রেটারি জানিয়ে দিয়েছেন যে তিনি এখনো যেহেতু দায়িত্ব নেননি, তাই চাবি তিনি দিতে পারবেন না। তো মোট বোঝা গেল যে নতুন যে সেক্রেটারি দায়িত্ব নিয়েছেন তাকে ঘিরে জটিলতা। তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ঠিকই, কিন্তু এখনো তিনি দায়িত্ব বুঝে পাননি, তাই তিনি কাজ শুরু করতে চাননি। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস বলা বলি শুরু করে দিয়েছে যে তাদের অধিবেশন করতে বাধা দিয়েছে বিজেপি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এখন কাঁদুনি গাইছে। এবার তারা এক নতুন নাটক ফাঁদলেন। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে যে তারা কাউন্সিলর যে ক্লাব রুম রয়েছে, সেই কাউন্সিলর্স ক্লাব রুমে তারা এরপর অধিবেশন ডাকলেন। সেখানে মাইক নেই। এবার এদের তো এতদিন এরকম হ্যালো টেস্টিং মাইক, হ্যালো হ্যালো হ্যালো, মাইকে কথা বলার অভ্যাস। এবার মাইকে তারা কথা বলতে পারছেন না, খালি গলায় যে যার মতন বক্তব্য রেখেছেন, অনেকে অনেকে বক্তব্য রেখেছেন। এবার ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনিও মাইক ছাড়া বক্তব্য রেখেছেন। আর আপনারা রোজ যাকে টিভিতে দেখেন, তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী, তিনিও এদিন ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাকেও বক্তব্য যখন রাখতে বলা হয়েছিল, তখন পুরসভার সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, হতে পারে বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু পুরসভা এখনো বৈধ, ডিসেম্বর মাস অবধি বৈধতা রয়েছে, মানে ভ্যালিডিটি, তারপর এক্সপায়ারি হয়ে যাবে। পুরসভার অধিবেশনে সাধারণ মানুষের পরিষেবা নিয়ে কাজ হয়, আলোচনা হয়, তা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এমনটা আগে কখনো হয়নি। মালা রায় কি বলেছেন? মালা রায় বলেছেন, কার নির্দেশে অধিবেশন কক্ষ বন্ধ রাখা হলো, আমাদের কেন অধিবেশন করতে দেওয়া হলো না, চিঠি দিয়ে জানতে চেয়েছি। কোনো উত্তর পাইনি। সরকারে যে কেউ আসতে পারে, কিন্তু এটা নির্বাচিত পুরো বোর্ড, অধিবেশন কক্ষ বন্ধ করে এমন ঘটনা আগে কখনো দেখিনি, এটা ইতিহাস হয়ে রইল। তো তাদের আমি বলি, মালাদি, অরূপ বাবু, ববি হাকিম, আপনাকে জানাব বলবো না সাহেব বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না। তো শ্রীমান,
আমি বলি ভারতীয় সংস্কৃতি হিসেবে। শ্রীমান ববি হাকিম, আপনাদের তো জানা উচিত, আপনারা এই 15 বছরে যে পরিমাণ তোলা তুলেছেন, যে পরিমাণ কাটমানি খেয়েছেন, যে পরিমাণ সিন্ডিকেটবাজি করেছেন, তাতে এই পরিষেবা দেওয়ার কথাটা আপনাদের মুখে কখনোই মানায় না। আপনাদের মনে থাকবে 2021-এ যখন এই ফিরহাদ হাকিমকে নারদ কেসে গ্রেপ্তার করা হয়েছিল, 21-এর পরে যখন ভোট পরবর্তী হিংসা হয়েছিল তখন টাইট তারাও একটু খেয়েছিলেন। এবার যখন তাদের গ্রেপ্তার করা হয়, কাঁদো কাঁদো গলায় আমাদের ববি হাকিম সাহেব বলেছিলেন আমাকে কলকাতাকে বাঁচাতে দিল না। মনে আছে না আপনাদের সেই উক্তি? নিশ্চয়ই মনে থাকবে। তো এরা যখন খারাপ কাজ করেন, যখন এদের কৈফিয়ত দেওয়ার বিষয়টা আসে, তখন এরা ওই আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, পরিষেবা দেওয়া হচ্ছে না। আরে ভাই, পুরসভাটা তো কামানোর জায়গায় পরিণত করেছেন আপনারা। জনগণ জানে না? একটা কল লাগাতে গেলে আপনারা পয়সা চান, দোতলা থেকে 3 তলা যখন মানুষ নিজের বিল্ডিংটা বাড়ায়, আপনাদের কাছে যখন পারমিশন যে চাইতে যায়, তখন আপনারা কিভাবে পয়সা চান মানুষ জানে না। কিভাবে আপনারা মানুষকে লোটেন জানে না। কিভাবে আপনারা ঘুষ খান জানে না। বিল্ডিং হয়, সেখানে প্রত্যেক বিল্ডিংয়ে একটা করে ফ্ল্যাট, আপনারা সব থেকে বেস্ট যে ফ্ল্যাটটা হয় সেটা আপনারা দখল করে নেন, সেটা আপনারা বিক্রি করেন। কলকাতার মানুষ জানে না। স্কোয়ার ফিট কাউন্সিলর, এই প্রথা আপনারাই তো তৈরি করেছেন। তৃণমূল কংগ্রেস এই প্রথাটা তৈরি করেছে। আমরা সকলেই এই বিষয়টা জানি। এবং আজকে আপনাদের বলে দিচ্ছি, ডিসেম্বর মাস অব্দি ভ্যালিডিটি। শুভেন্দু অধিকারী গণতন্ত্রের কথা বলেন। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক যেখানে যেখানে করছেন, সেখানে বিরোধী বিধায়কদেরও ডাকছেন, জনপ্রতিনিধিদেরও ডাকছেন। তিনি চাইছেন বিরোধী শাসক সবাই মিলে মিশে একসাথে কাজ করুক। কিন্তু তৃণমূল কংগ্রেস কি সেই পাত্র? অপাত্রে দান করে লাভ নেই। শুভেন্দুবাবু, আপনাকে বলছি, আপনি মুখ্যমন্ত্রী, আপনি যা করছেন অবশ্যই ভালো, কিন্তু এরা আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করবে আর কয়েকদিন পরেই। এদের যত বাড়তে দেবেন তত কিন্তু সমস্যা। এরা হচ্ছে সাপের মতন, যতই দুধ খাওয়ান ছোবল এরা দিতে চাইবেই। আজকে দেখুন এই যে নাটকটা করলো কলকাতা পুরসভায়, এই নাটকটা করার মানে কি? এরা ওই ফুটেজ খেতে চায়, ফুটেজ নির্ভর। এদের রাজনীতিটাই হচ্ছে সংবাদ মাধ্যম নির্ভর, ফুটেজ নির্ভর। এদের খবরে টিকে থাকতে হবে, কাজ করা এদের উদ্দেশ্য না। এদের আসল উদ্দেশ্য হচ্ছে খবরে টিকে থাকা। সবটাই এনারা করেন খবরে টিকে থাকার জন্য। তবে পুরসভা সংক্রান্ত খবর যখন হচ্ছে, তখন আরেকটা বাজে খবর আছে আমাদের প্রিয় ভাইপোর জন্য। সেটা হচ্ছে কলকাতা পুরসভার নোটিশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। হরিশ মুখার্জি রোডে অভিষেকের সম্পত্তি, মানে 188A, যেটা শান্তিনিকেতন। সমস্যাটা কি দেখা দিয়েছে? কলকাতা পুরসভার অ্যাসেসির কালেক্টর সাউথ জানিয়েছেন 188A হরিশ মুখার্জি রোডের যে সম্পত্তি রয়েছে, যেখানে নোটিশ দেওয়া হয়েছে, পুরসভার নথি অনুযায়ী এই জমিটা কিনেছিল প্রথমে মেসার্স অনিমেষ ট্রেডলিংক প্রাইভেট লিমিটেড, এই নামে এই জমিটা কেনা হয়েছিল। পরবর্তীকালে লিপস অ্যান্ড বাউন্ডস ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড, ওই মেসার্স অনিমেষ ট্রেডলিংক প্রাইভেট লিমিটেড, এটাই বদলে যায় লিপস অ্যান্ড বাউন্ডসের নামে। লিপস অ্যান্ড বাউন্ডস ইনফ্রা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড নামে হয়। এই পুরনো কাঠামো ভেঙে সেখানে নতুন ভবন শান্তিনিকেতন নির্মাণ করা হলেও সম্পত্তিটির কর মালিক অধিকৃত হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এই বাড়ির কর দিচ্ছে এখন লিপস অ্যান্ড বাউন্ডস ইনফ্রা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড, যেখানে অভিষেকের পরিবার থাকে। এবার লিপস অ্যান্ড বাউন্ডসের নামে কেনা হয়েছে, মানে অভিষেকের যে কোম্পানিটা ছিল, অভিষেকের কোম্পানির নামে কেনা হয়েছে। তার মানে ওখানে কোম্পানির কাজ হওয়ার কথা, মানে কোম্পানির নামে কিনে অভিষেক, সেখানে অভিষেক বসবাস করছে। মানে এটা পুরোটাই বেআইনি মডেলে কিন্তু করা হয়েছে। যে যেখানে থাকবে সেটা তার হাউস হিসেবে দেখানো থাকবে, সেটা কোম্পানির নামে কেন থাকবে? আবার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের কেউ নন, তিনি সিইওর পদ ছেড়ে দিয়েছেন। তাহলে কি তিনি সেখানে দখল করে ধরেছেন? তিনি যখন লিপস অ্যান্ড বাউন্ডসের লোক নন, সম্ভবত তার স্ত্রীও ছেড়ে দিয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্ডস, তাহলে তিনি ওখানে বসবাস করছেন কেন? তাহলে কি তিনি দখল সত্ত্ব ভোগ করছেন? দখলদার, ওই বাড়ির দখলদার। ঘটনাচক্রে শাসক শিবিরের অভিযোগ যে সম্পত্তির কর নির্ধারণে অনিয়ম এবং প্রকৃত ব্যবহারকারী তারা বিষয়টি গোপন করেছেন। এই যে সম্পত্তির কর,
যে বিষয়টা রয়েছে এবং কারা ব্যবহার করছেন পুরসভার কাছ থেকে, গোটা বিষয়টা গোপন করা হয়েছে। সম্পত্তি কর সংক্রান্ত যা নিয়ম আছে সেটাকেও বাইপাস করা হয়েছে। যদিও তৃণমূল এখন পর্যন্ত এই বিষয়ে কিছু বলেনি, বলবে বা কি, তাদের কাছে বলার মতন কিছু নেই। সব বেআইনি কাজেরই তো মাস্টার এই ভাইপো এবং তার পিসি সকলেই। তো এখন যেটা দেখা যাচ্ছে যে ভাইপো কিন্তু একটা ভালো রকম কেস খাবে, এবং যেহেতু এখানে গন্ডগোল আছে, সম্পত্তি কর নির্ধারণ বিষয়ে গন্ডগোল আছে, তথ্য সংক্রান্ত বিষয়ে গন্ডগোল আছে, সেই কারণে ভাইপোকে নোটিশ পাঠানো হয়েছে। আর ভাইপোর আমার মনে হয় এক তো মালিকানা সংক্রান্ত গন্ডগোল তো আছেই, তারপরে সামনে যেহেতু ছাড় দেয়নি, ও বিল্ডিংটা যাবে এবার হাসে হয়ে, মানে সামনেটা ভেঙে দেওয়া হতে পারে, একদম দায়িত্ব নিয়ে বলছি, ভেঙে দেওয়া হতে পারে। আদালতের কাছেও যদি কলকাতা পুরসভা সমস্ত ডকুমেন্ট নিয়ে যায় তাহলে কিন্তু সেটা ভেঙে দেওয়া হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এবার দ্বিতীয় বিষয় হলো, এবার আসি পরমব্রতর বিষয়। আমি ভাবছি এই বিষয়ে প্রথমে ভেবেছিলাম বলবো না, তারপরে মনে হলো যে না, বলা দরকার। কারণ পরমব্রত, আমি দেখলাম একটা ইন্টারভিউতে বলছে যে রুদ্রনীল ঘোষ তার ক্লাসে পড়ে না। সে নাকি, রুদ্রবাবু নাকি দল বদল করেছেন, সিপিএম করেছেন, তৃণমূল করেছেন, বিজেপি করেছেন। তো আমি পরমব্রতকে বলতে চাই, সরাসরি পরমব্রত রুদ্রনীল যা করেছে প্রকাশ্যে করেছে, সরাসরি করেছে, রাজনৈতিক দলটাও ঝান্ডা ধরে করেছে। আর বিজেপি হেরে যাওয়ার পরেও বিজেপি ছেড়ে যায়নি, 5টা বছর সে বিজেপি করেছে। কিন্তু আপনি কি করেছেন? আপনি ঝান্ডা ধরে রাজনীতি করেননি, কিন্তু ক্ষীর খেয়েছেন। সিপিএম এর সময় আপনি ছিলেন সবচেয়ে বড় বামপন্থী, তৃণমূলের সময় ছিলেন আপনি সবচেয়ে বড় মমতাপন্থী টলিউডে, আর বিজেপির সময় আপনি কম্প্রোমাইজের নাম করে যাকে আপনি আপনার যোগ্য মনে করেন না তার পাশে বসে সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করার জন্য আপনি চলে এসেছেন। রং পাল্টানোতে গিরগিটি বা ওই ক্যামেলিয়ন যেটাকে বলে, ক্যামেলিয়নও আপনাকে দেখে কিন্তু এবার লজ্জা পাবে, ভয় পাবে। এই পরমব্রত আমাদের ভারতীয় জনতা পার্টির দিলীপ ঘোষের একটা বক্তব্যের পাল্টা যে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু খুব খারাপ দিয়েছিলেন। আপনাদের মনে আছে ভোট পরবর্তী হিংসায় যখন বিজেপি কর্মীরা মারা যাচ্ছে, তাদের খুন করা হচ্ছে, তাদের স্ত্রীদের ইজ্জত আবরু লুট করা হচ্ছে, তাদের পরিবারের উপরে নির্যাতন নেমে আসছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বাড়ি ছেড়ে পালাতে তারা বাধ্য হচ্ছে, তখন না মস্করা করেছিল বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীরা মার খাচ্ছে, তারা ত্রাহিমাম করছে, আর তৃণমূল অত্যাচার করছে। তৃণমূলের সেই অত্যাচারকে কন্ডেম করার সাহস হয়নি এই চিটিংবাজ পরমব্রতর। সেই চিটিংবাজ পরমব্রত বলছে বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, মানে বিজেপি কর্মীদের তৃণমূল রগড়ে দিচ্ছিল না, খেলা হবে বলে বলে সেটাকে বিশ্ব রগরানি দিবস পালন করা হোক বলা হয়েছিল, এবং বলেছিল এই পরমব্রত। আরেকজন বুড়ি অভিনেত্রী, সিনেমা কপালে যার জোটে না, সে হাহা হিহি রিয়াক্ট দিয়েছিল। বর্তমানে প্রমোটার বৌদি অভিনয় করেছেন সেই বুড়ি অভিনেত্রী। এই বুড়ি অভিনেত্রী এবং সিনেমা না পাওয়ার পরমব্রত এখন যাতে সিনেমা পায় তার জন্য পায়ে পড়তে শুরু করে দিয়েছে। এই পরমব্রত পায়ে পড়ছে রুদ্রনীল ঘোষের, বলছে আমি ছেলের মুখের দিকে তাকিয়ে নাকি কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছি। আসলে টলিউডে এরা কম্প্রোমাইজ কালচার এনেছে, মহিলাদেরকে এরা কম্প্রোমাইজ করতে বাধ্য করে, তাই কম্প্রোমাইজ সারাক্ষণ এদের মাথার মধ্যে ঘোরে। এখন বলছে কম্প্রোমাইজ করছি। রুদ্র তো স্ট্রেট, আমরা জানি। আপনি কিসের কম্প্রোমাইজ করলেন? অন্য কারোর সাথে কম্প্রোমাইজ করেছেন? জানি না কি করেছেন, কি কম্প্রোমাইজ করেছেন। হয়তো মতাদর্শ এক নয়, তা সত্ত্বেও আপনারা পাশে বসতে বাধ্য হয়েছেন, এটাকেই হয়তো আপনারা কম্প্রোমাইজ বলে গণ্য করছেন। কম্প্রোমাইজ দেখেছেন কি? অনেক কম্প্রোমাইজ আগামী 15 বছরে করতে হবে। রুদ্রনীল ঘোষ মাত্র 4টে শেষ কয়েক বছরে সিনেমা পেয়েছে। বিরোধী দল করলে, বিরোধী মতাদর্শের হলে তারা সিনেমা পেত না। কপাল ভালো রুদ্রনীল ঘোষ আছে বলে আপনাদের সঙ্গে এক মঞ্চে বসেছে। আপনারা তো এক মঞ্চে বসার যোগ্য নন। গিরগিটিদের কেউ কাছে ডাকে নাকি? আমি তো বুঝতে পারলাম না কেন এত বেশি বিজেপি গণতন্ত্র প্রিয় হয়ে উঠেছে এখন। এতদিন মার খেয়ে, অবশ্য ভালো, আমরা যে সংস্কৃতির পরিবর্তনটা চেয়েছিলাম, আমরা তো চেয়েছি অবস্থার পরিবর্তন হোক, ব্যবস্থার পরিবর্তন হোক, সংস্কৃতির পরিবর্তন হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যে থ্রেট কালচার এবং ব্যান কালচার চালু করেছিলেন সেটা বন্ধ হোক, সেটা তো হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু গান্ধীজিকে না গুলি খেতে হয়েছিল।
বেশি গান্ধিগিরি করলে এটা ঠিক হবে না, ইতিহাস কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলবো যে পরমব্রতদের এরা শুধরে যাক, না হলে ককরেজ জনতা পার্টি গিয়ে জয়েন করুক। আর এই ককরেজ জনতা পার্টি নিয়ে আমি দেখছি বহু লেখালেখি হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, আপনি মিলিয়ে নেবেন দিনের শেষে, এটা হচ্ছে ডিপ স্টেটের একটা টুল কিট। এই ককরোচ জনতা পার্টি তৈরি করে এরা এক তো হিন্দুত্ববাদীদের, রাষ্ট্রবাদীদের হেয় করতে চেয়েছে, বিজেপিকে অপমান করতে চেয়েছে। রাজনৈতিক দলকে অপমান করুন, কিন্তু তাকে তেলাপোকার সঙ্গে তুলনা। আবার বলছেন না, আমরা দেশের যিনি প্রধান বিচারপতি আছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। তো প্রতিবাদের ধরন নিয়ে আমাদের কিন্তু একটু এই ককরোচ জনতা পার্টির আপত্তি আছে। ককরোচ জনতা পার্টি থাক, আমরা কিন্তু হিট জনতা পার্টি নিয়ে তৈরি আছি। ব্যাপারটা হলো, এই জেনজি আন্দোলনের নাম করে ভারতবর্ষের জেনজিদের একত্রিত করে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেওয়ার জন্য এটা একটা বিদেশি চক্রান্ত। এর সঙ্গে আপনারা দেখবেন অনেক ইউটিউবার যাদের অ্যাকাউন্টে বিদেশি পয়সা আসে, প্রত্যেক ইউটিউবারের অ্যাকাউন্টে বিদেশি পয়সাই আসে। ইউটিউব একটা আমেরিকান কোম্পানি, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি ইউটিউব বাদ দিয়ে যাদের কাছে ডিপ স্টেটের ফান্ডিং আসছে, অন্য দেশের ফান্ডিং আসছে, তারা কিন্তু এর সঙ্গে যুক্ত। এরা চাইছে দেশে অশান্তি পাকাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এরা প্রধানমন্ত্রীর পা টেনে ধরতে চাইছে। এসব করে লাভ হবে না। অনেক আন্দোলন হয়েছে, জঙ্গি আন্দোলন হয়েছে। এখানে দেখুন না আপনারা, ভারতবর্ষে কিষাণ আন্দোলনের নাম করে যে নাটকটা হলো, বিজেপি সরকার তো খুব ভালোভাবে সেটাকে আটকে দিয়েছে, পারেনি। এই আন্দোলন যারা চালাচ্ছিলেন, ওই টিকেট উইকেটরা, তাদের টিকি কাটা গেছে। আর এই ফেসবুকের যে সোশ্যাল মিডিয়া টুল কিট হিসেবে যেটাকে ব্যবহার করা হচ্ছে, এটাও খুব বেশি দিন চলবে না। এমনিতে আমি শুনছিলাম যে অ্যাকাউন্ট এর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্যান হয়ে গেছিল, তারপর আবার খুলে দেওয়া হয়েছে। এরকম অনেক ডিপ স্টেটের চক্রান্ত হবে, কিন্তু আমাদের একত্রিত থাকতে হবে, ঠিকঠাক থাকতে হবে, যাতে কোনো দেশবিরোধী শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে। আপনি বিজেপি বিরোধী হতেই পারেন, কিন্তু আপনি কখনো রাষ্ট্র বিরোধী হতে পারেন না। আপনি বিজেপিকে অপছন্দ করতেই পারেন, কিন্তু কোনো বিদেশি শক্তির সঙ্গে আপনি হাত মেলাতে পারেন না। আমি প্রত্যেক যারা দেশ বিরোধী শক্তি আছেন প্রত্যেককে হুঁশিয়ার করে দিচ্ছি, এখনো সময় আছে, শুধরে যান। আগে একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল, এখন অমিত শাহ আছে, যোগী আদিত্যনাথ আছে, হিমন্ত বিশ্ব শর্মা আছে, আর সবশেষে যোগ হয়েছে শুভেন্দু অধিকারী। উনিও দিল্লি গেছেন। উনি দিল্লি কি কারণে গেছেন সেটা নিয়ে আগামী প্রতিবেদনে আপনাদের জানাবো। তবে এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই সাবস্ক্রাইব করছেন, কিন্তু সমস্যা হচ্ছে সাবস্ক্রাইব করে কেউ কেউ নোটিফিকেশন অন করছেন না, বেল বাটনটা অন করছেন না। তাতে কি হবে, নোটিফিকেশন আপনার সময় মতো পারবেন না। আবার অনেকে জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। জয়েন বাটন ক্লিক করলে যেটা হবে, আপনারা আমাদের মেম্বার হবেন, তার জন্য একটা নামমাত্র মেম্বারশিপ ফিস দিতে হয়। তো সেই ফিসটা হচ্ছে মাত্র 29 টাকা। অনেকেই আমাদের মেম্বার হয়েছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মেম্বার হলে আপনারা যেটা হবে যে আপনারা প্রত্যেকটা ভিডিও আগে ভাগে দেখতে পারবেন, অনেক আগে, 1 ঘন্টা 2 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে 4-5 ঘন্টা আগে, কারণ ভিডিওটা তৈরি করতে অনেক সময় লাগে। ভিডিওতে এসইও করতে হয়, অনেক কাজকর্ম করতে হয়, থাম্বনেল লাগাতে হয়, এসব করতে টাইম লাগে। তো আগে ভাগে আমরা আনকাট ভিডিওটা তুলে দিই, সেটা আপনারা কিন্তু দেখতেই পাবেন। আর বেশ কয়েকদিনে আমাদের অনেকেই মেম্বার হয়েছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। 73 জন আমাদের মেম্বার হয়েছেন। আর শেষ কয়েকদিনে মেম্বার হয়েছেন আমাদের, আমি প্রত্যেকের নাম আপনাদেরকে অ্যানাউন্স করে দিচ্ছি। সেটা হচ্ছে চিত্রদীপ সিনহা, দেবার্ঘ মণ্ডল, দুর্জয় সেনগুপ্ত, অভিষেক ভট্টাচার্য, কুলজিৎ সিং, দেবাশিস মহাপাত্র, সোমেন দত্ত। এরা প্রত্যেকে শেষ কয়েকদিনের মধ্যে আমাদের মেম্বার হয়েছেন। আরও হয়েছেন 6 দিন আগে মেম্বার হয়েছেন স্নেইল স্পেস, টিট্রি CZC, সুদীপ ভট্টাচার্য, ভেঙ্কটেশ আইয়ার,
অনেকেই আরও আমাদের মেম্বার হয়েছেন, ব্রজগোপাল চৌধুরী, আশিস রানাডে, আনন্দ মোহন সেন, দীপা পান্ডে, গল্প ঘর, রমেশ চন্দ্র বিশ্বাস, অদিতি সরকার, ঋত্বিক গোস্বামী, দিয়া দে। আমি শেষ 15 দিনের আপনাদেরকে বললাম, এরকম অনেকেই আমাদের মেম্বার হয়েছেন। 73 জন আমাদের, 74 জন আমাদের মেম্বার রয়েছেন এই মুহূর্তে। প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি। আপনাদের আশীর্বাদ আমাদের উপরে এইভাবেই বজায় থাক, এটাই চাইবো। আর যদি আপনারা আমাদের এই লড়াইয়ে অংশীদার হতে চান, আপনাদের বলবো যে দয়া করে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতেই পারেন। সুপার থ্যাঙ্কস কীভাবে পাঠাবেন? সুপার থ্যাঙ্কস আপনারা সাবস্ক্রাইব বাটন যে থাকে, সেই সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশেই একটা ডলার সাইন থাকে হার্ট শেপের মধ্যে, ওটাই হচ্ছে সুপার থ্যাঙ্কস। ওটা আপনারা আমাদের পাঠাতে পারেন। এছাড়াও আপনারা আমাদের যদি চ্যানেলে ভিজিট করেন, তাহলে উপরের দিকে একটা কিউআর কোড দেখতে পারবেন। সেই কিউআর কোড আপনারা স্ক্যান করে গুগল পে, ফোনপে বা ইউপিআই এর মাধ্যমে আমাদের সাপোর্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আপনাদের প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। শুভেন্দুবাবু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বিষয়ে তাদের সাক্ষাৎ হলো, কি কথা হলো, সে বিষয়ে আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে।